এবার বিধ্বংসী যুদ্ধবিমান F-16 পাঠালো তুরস্ক। ইরান যুদ্ধে নতুন মাত্রা। যুদ্ধ থামাতে উঠে পড়ে লেগেছেন ট্রাম্প। ফোন করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল আরও এক বাংলাদেশির, নিহতের সংখ্যা দাঁড়ালো 2 জনে। এবং ইরানের শাহেদ ড্রোনকে নকল করল আমেরিকা। 3 গুণ খরচে বানালো লুকাস নামের ড্রোন। দশ দিনে গড়ালো চলমান ইরান যুদ্ধ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের মুহুর্মুহু হামলায় রীতিমতো ধ্বংসের নগরীতে পরিণত হয়েছে ইরানের রাজধানী তেহরান। প্রতিদিন উপসাগরীয় দেশটির অন্তত কয়েকশো লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব, ওয়াশিংটন। হামলা থেকে রেহাই পাচ্ছে না তেল শোধনাগার, স্কুল, হাসপাতাল ও বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনাগুলো। তবে চাপিয়ে দেয়া এই যুদ্ধে এখন পর্যন্ত হামলা ঠেকানো বা প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারেই বেশি গুরুত্ব দিচ্ছে খামেনির দেশ। যদিও মাঝে মধ্যে স্বল্প পরিসরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ব্যস্ত রাখছে শত্রুপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেমকে। এজন্য ইসরায়েল, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইরান। এই হামলার মধ্যে গেল 2 মার্চ দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে থাকা ব্রিটেনের সামরিক ঘাঁটি আক্রোতিরিতে ড্রোন হামলা চালায় ইরান। এই ঘটনার পর চলমান ইরান যুদ্ধ অঞ্চলটিতে নতুন এক রাজনৈতিক বাঁকের সৃষ্টি করেছে, যে কারণে চলমান ইরান যুদ্ধকে ঘিরে ভয়াবহ 6টি যুদ্ধ বিমান পাঠালো রিসেপ তাইয়েপ এরদোয়ানের দেশ। konuları ayrıntılarıyla সোমবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, চলমান ইরান যুদ্ধকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনার জেরে তুরস্ক স্বীকৃত উত্তর সাইপ্রাসে 6টি F-16 যুদ্ধ বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে আঙ্কারা। দ্বীপটিতে ফের উত্তেজনা তৈরি হলে পরিস্থিতি বিবেচনায় আরও ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানায় মন্ত্রণালয়ে। সাইপ্রাস দ্বীপটি 5 দশকের বেশি সময় ধরে 2টি অংশে বিভক্ত। উত্তরে রয়েছে তুর্কি সাইপ্রিয়টদের নিয়ন্ত্রণ, দক্ষিণে গ্রিক সাইপ্রিয়টদের আলাদা প্রশাসন। এই বিভাজন শেষ করতে জাতিসংঘ বহুবার কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করলেও এখনো কোনো পূর্ণাঙ্গ সমাধান হয়নি। উত্তরের অংশে 1983 সালে তুর্কি রিপাবলিক অব নর্দার্ন সাইপ্রাস গঠিত হয়, যাকে স্বীকৃতি দিয়েছে কেবল তুরস্কই। অন্যদিকে গ্রিক সাইপ্রিয়ট প্রশাসন আন্তর্জাতিক অঙ্গনে পুরো দ্বীপের প্রতিনিধিত্ব করছে। 2 মার্চ গ্রিক সাইপ্রিয়টে থাকা ব্রিটিশ সামরিক ঘাঁটিতে হামলার পর গোটা দ্বীপের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সেই আতঙ্ক প্রশমিত করতে উত্তর অংশে এই যুদ্ধ বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠালো রিসেপ তাইয়েপ এরদোয়ানের দেশ। ele aldık. Bunların içerisinde তবে দ্বীপটির দক্ষিণের মানুষ ইরানি ড্রোন হামলার পর সেখানে থাকা যুক্তরাজ্যের ঘাঁটি সরিয়ে নিতে বিক্ষোভ করেছে। তারা বলেন, শান্তিপূর্ণ এই দ্বীপ মধ্যপ্রাচ্যের অনন্ত যুদ্ধের বলি হোক, সেটা তারা কোনোভাবেই চান না। ইরানও বলেছে, যেহেতু দ্বীপটিতে থাকা সামরিক ঘাঁটি ব্যবহার করে তাদের দেশে হামলা চালানো হচ্ছে, তাই এটি তাদের বৈধ লক্ষ্যবস্তু। এরপর থেকে আবারও ইরানি হামলার শঙ্কায় রয়েছে সাইপ্রাসবাসী। শফিকুল ইসলাম শান্ত, এনপিবি। মধ্যপ্রাচ্যে জ্বলে ওঠা আগুন ঠিক কতদিন নাগাদ জ্বলবে তা প্রায় অজানা। মিসাইল, ড্রোন আর আগুনের কালো ধোঁয়ায় এই অঞ্চলের আকাশ যেন থমকে আছে। এমন অবস্থায় ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কবে, কিভাবে শেষ হবে তা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টাইমস অব ইসরায়েল জানায়, একটি টেলিফোনের সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট করেছেন, এই যুদ্ধের সমাপ্তি হবে একটি পারস্পরিক সিদ্ধান্ত। এই বিষয়ে তার এবং নেতানিয়াহুর মধ্যে নিয়মিত আলোচনা চলছে এবং সঠিক সময়ে তারা পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
যুক্তরাষ্ট্র যদি হামলা বন্ধ করার সিদ্ধান্ত নেয় তবে ইসরায়েল কি এককভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারবে কিনা এমন প্রশ্নে ট্রাম্প বলেন তার মনে হয় না এমন পরিস্থিতির প্রয়োজন পড়বে। যুদ্ধ পরিচালনা ও সমাপ্তির ক্ষেত্রে দুই দেশ যে একই অবস্থান থেকে কাজ করছে তার বক্তব্যে সেই ইঙ্গিতই স্পষ্ট হয়েছে। ইরানে হামলা প্রসঙ্গে ট্রাম্প বলেন ইরান ইসরায়েলকে ধ্বংস করতে যাচ্ছিল, এখন দেখুন তাদেরই ধ্বংস করা হচ্ছে। সাক্ষাৎকারে নেতানিয়াহুর প্রশংসা করে বলেন নেতানিয়াহু একজন ভালো যুদ্ধকালীন প্রধানমন্ত্রী, আমরা একসঙ্গে কাজ করছি, যদি আমি আর তিনি না থাকতাম তাহলে আজ ইসরায়েল থাকতো না। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির স্থলাভিষিক্ত হওয়ার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি মার্কিন প্রেসিডেন্ট। তিনি কেবল এটুকুই বলেছেন দেখা যাক কি হয়। তবে আগেই জানিয়েছিলেন খামেনির ছেলেকে ইরানের সর্বোচ্চ নেতা বানানো হলে মানবেন না তিনি। এমন অবস্থায় মোস্তফার ক্ষমতা গ্রহণ এবং ট্রাম্পের এই অনমনীয় মনোভাব মধ্যপ্রাচ্যের সংঘাতকে ঠিক কোন দিকে নিয়ে যায় সেটি এখন দেখার বিষয়। চলমান ইরান ইসরায়েল যুদ্ধে এ পর্যন্ত 2 জন বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবনে হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধে গত রোববার সংযুক্ত আরব আমিরাতের আজমান এলাকায় প্রাণ হারান প্রবাসী বাংলাদেশি সালেহ আহমেদ। তিনি মৌলভীবাজারের বড়লেখার গাজীর টেকের বাসিন্দা ছিলেন। ঠিক সেই ঘটনার পর এবার সৌদি আরবের রাজধানী রিয়াদের পার্শ্ববর্তী এলাকা আল খারজে মিজেলের আঘাতে প্রাণ হারিয়েছেন আরও একজন প্রবাসী বাংলাদেশি। দেশটির সিভিল ডিফেন্সের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। জানা গেছে সোমবার আল খারেজের অঞ্চলে একটি ক্লিনিক মেইনটেনেন্স কোম্পানির আবাসনে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে, এতে একজন বাংলাদেশি প্রবাসী প্রাণ হারান। এদিকে আল খারেজ অঞ্চলে মিসাইল হামলার দায় স্বীকার করেছে ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসি। তারা জানিয়েছে খারজে সহ বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের রাডার সিস্টেম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। অন্যদিকে সৌদি আরবের সিভিল ডিফেন্স এক বিবৃতি দিয়ে জানিয়েছে ইরানের এই হামলায় বাংলাদেশি সহ আরও একজন ভারতীয় প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 12 জন, আর তারা সবাই বাংলাদেশি। হামলা পাল্টা হামলায় মধ্যপ্রাচ্য রূপ নিয়েছে মধ্যযুগীয় রণক্ষেত্রে। পার্থক্য এতটুকুই, সে সময় যুদ্ধ হতো হাতি ঘোড়া ও ঢাল তরবারির মাধ্যমে, এখন যুদ্ধ হচ্ছে আকাশপথে ড্রোন, মিসাইল আর যুদ্ধ জাহাজে। এখানে প্রযুক্তি, কৌশল আর নিখুঁত পরিকল্পনা নির্ধারণ করে কে থাকবে কতটা এগিয়ে। চলমান ইরান মার্কিন জোটের সংঘাতে শুধু হামলা পাল্টা হামলাই না, দেখা গেছে প্রযুক্তির উপস্থাপনাও। কে কোন ধরনের ড্রোন ব্যবহার করছে, কার মিসাইলের তেজ কতটুকু তা নিয়ে মাপা হচ্ছে শক্তিমত্তা। এক সপ্তাহ আগে শুরু হওয়া এই যুদ্ধে প্রায় একই ধরনের দুটি অস্ত্র এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। ইরানের ড্রোন শাহেদ 136 এবং যুক্তরাষ্ট্রের লুকাস। যুদ্ধের ময়দানে কোনটি বেশি কার্যকর তাই অন্যতম আলোচনার বিষয়। ফোর্বস সাময়িকীর প্রতিবেদন অনুযায়ী লুকাস সরাসরি ইরানের ড্রোনের নকশার অনুকরণ করে বানানো হয়েছে। ইরানের মতো এখন যুক্তরাষ্ট্র এই ড্রোন তৈরি করছে বিপুল সংখ্যায়। তেহরানের জন্য হতাশার বিষয় হলো তাদের উদ্ভাবন করা একটি অস্ত্র এখন তাদেরই বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। তবে শাহেদ 136 এর বড় বৈশিষ্ট্য হচ্ছে এটি খুবই সস্তায় এবং কম সময়ে বিপুল সংখ্যায় তৈরি করা যায়। তবে লুকাসের ব্যয় তার থেকে অন্তত 3 গুণ বেশি। ইরানি শাহেদ 136 ড্রোন তৈরি করতে ইরানের খরচ হয় 10 থেকে 50,000 মার্কিন ডলার। বিপরীতে একটি লুকাস তৈরি করতে যুক্তরাষ্ট্রের খরচ হয় ন্যূনতম প্রায় 35,000 ডলার। ত্রিভুজ আকৃতির নকশার কারণে শাহেদ ড্রোনের কাঠামোর আকার অপেক্ষাকৃত ছোট, ফলে এর সংযোজনের প্রক্রিয়া সহজ ও সস্তা। প্রায় 10 লাখ ডলার মূল্যের এক একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পরিবর্তে ইরান একযোগে শত শত ড্রোন উৎক্ষেপণ করতে পারে, যা প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করতে সক্ষম হয়। শাহেদ 136 ড্রোনের মূল শক্তি হলো একসঙ্গে অনেকগুলো উৎক্ষেপণ করা যায়। 2000 কিলোমিটার পর্যন্ত উড়ে গিয়ে আঘাত হানতে পারে, কম উচ্চতা দিয়ে উড়ে যায় বলে রাডার এড়াতে পারে। অন্যদিকে লুকাসের নকশা এমনভাবে করা হয়েছে এগুলো বড় আকারে একযোগে আক্রমণ করতে পারে। নেটওয়ার্কের মাধ্যমে পরস্পরের সঙ্গে সংযুক্ত ড্রোনগুলো ওড়ার সময় একে অন্যের সঙ্গে সমন্বয় করতে পারে। যুক্তরাষ্ট্রের অন্যান্য অস্ত্রের তুলনায় সস্তা হওয়ায় পেন্টাগন বেশি সংখ্যায়
লুকাস তৈরি করছে। সমর বিশেষজ্ঞদের মতে যুদ্ধে এমন সস্তা অস্ত্র বেশি ধ্বংস হলেও ক্ষতি তুলনামূলক কম হয়। তবে শাহেদ 136 ড্রোনের কিছু দুর্বলতা রয়েছে। এটার গতি কম, ঘন্টায় 185 কিলোমিটার। ইঞ্জিনের শব্দ হওয়ার কারণে সেগুলো সহজে শনাক্ত হয়ে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংসের হার অনেক বেশি। বিপরীতে লুকাসের গতি কাছাকাছি হলেও এটির শব্দ কম হয়। সব মিলিয়ে ইরানের শাহেদ 136 নাকি যুক্তরাষ্ট্রের লুকাস অত্যাধুনিক সমরাস্ত্র হিসেবে কোনটি সেরা আজকের দিনে সেটি বড় প্রশ্ন নয়, বরং উভয় পক্ষই এখন একই ধরনের অস্ত্র ব্যবহারের ধারণার দিকে এগোচ্ছে। দামি ক্ষেপণাস্ত্রের বদলে সস্তা এবং বিপুল সংখ্যায় উৎপাদন সম্ভব আত্মঘাতী ড্রোন যুদ্ধের ময়দানে হয়ে উঠছে নতুন আতঙ্কের নাম। জাওয়াদ আহমদ, NPB।